পৃথিবীর দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা এমন একটি মহাদেশ যেখানে পরিবেশ এবং আবহাওয়া মানুষকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না। এটা পৃথিবীর সব থেকে দূরে, জনমানব শূন্য এবং বরফে ঘেরা ভুতুড়ে মৃত্যু উপত্যকার মতো একটি জায়গা। আশ্চর্যের বিষয় হলো, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও এই মহাদেশে গত কয়েকশো বছর ধরে মানুষ বাস করে আসছে। এখন প্রশ্ন আসতে পারে, এত দেশ থাকা সত্ত্বেও এই বরফ ঘেরা মহাদেশেই কেন মাত্র ৪৫ জন মানুষ সেখানে কি করে এবং কিভাবে বা তারা টিকে থাকে? তো চলুন সেগুলো জানা যাক। আয়তন হিসাবে অ্যান্টার্কটিকা এত বড় যে পুরো আমেরিকা মহাদেশ এবং ভারত এর ভেতরে ধরে যাবে। এত বড় মহাদেশে প্রায় ৯৮ ভাগই গভীর বরফে ঢাকা। অ্যান্টার্কটিকা বরফের মাত্রা এতটাই বেশি যে কোথাও কোথাও ৫ কিলোমিটার পর্যন্ত গভীর বরফে ঢেকে যায়। এখানকার সাধারণ তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াস, তবে বছরে কিছু কিছু সময় এখানকার তাপমাত্রা বেড়ে যায়, আর তখনও আটলান্টিকার তাপমাত্রা থাকে -১২ ডিগ্রি সেলসিয়াসে, কারণ এখানকার তাপমাত্রা বছর সব সময় ফ্রিজিং পয়েন্টের নিচে থাকে। এই জন্য বছরে কোনো সময়ই এখানকার বরফ গলে যায় না। শুধু তাই না, প্রতি বছর এখানে ২ ইঞ্চি করে বরফের আস্তরণ বেড়েই যায়। এটা শুনতে তেমন বেশি না মনে হলেও কোটি বছর ধরে বরফের এই আস্তরণ বেড়েই চলছে। আটলান্টিকাতে শুধুমাত্র বরফ আর শীতের তীব্রতার কারণেই যে শুধুমাত্র মানুষের বসবাসে অনুপযোগী সেটা না, এখানে বাতাসের আর্দ্রতা নেই বললেই চলে। সাধারণত বাতাসে ৪০ থেকে ৮০% জলীয় বাষ্প থাকে, যা মানুষের শরীরের জন্য যেমন দরকারি তেমনই প্রকৃতির জন্য জরুরি। কিন্তু আটলান্টিকাতে জলীয় বাষ্পের পরিমাণ ০.০৩%। এই কারণেই এখানে মানুষের চামড়ায় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি এবং ডিহাইড্রেশন খুবই সাধারণ একটা ব্যাপার। এত কিছু শোনার পরও নিশ্চয়ই আপনার কাছে মনে হচ্ছে যে এখানে মানুষ কিভাবে থাকে। মূলত এখানে মানুষ থাকে গবেষণার কাজে। মহাকাশ যেমন মানুষের বসবাস উপযোগী না, কিন্তু গবেষণার জন্য মানুষ সেখানেও থাকে, ঠিক তেমনইভাবে আটলান্টিকাতেও গবেষণার জন্য মানুষ পাঠানো হয়। আটলান্টিকার সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো আমুন্ডসেন স্কট সাউথ পোল। এই রিসার্চ সেন্টারে গরমকালে ১৫০ জন বিজ্ঞানী এবং শীতকালে ৪৫ জন গবেষক এবং স্টাফ থাকে। আর এই আটলান্টিকাতে পৌঁছানোর একমাত্র উপায় হলো প্লেন, অথচ এখানে কোনো রানওয়ে নেই। এখানে বরফের পরিমাণ এতটাই বেশি যে কোনো রানওয়ে বানানো সম্ভব না। ভাবছেন তাহলে প্লেন ল্যান্ড করে কোথায়? এখানকার রানওয়ে কংক্রিট বা অন্য কোনো কিছু দিয়ে তৈরি না। এখানকার বরফ রোলার দিয়ে শক্ত করে তার উপর দিয়ে প্লেন যাওয়ার মতো উপযোগী একটা রানওয়ে তৈরি করা হয়। আর সেই জন্যই এখানে প্লেন ল্যান্ড করানোর জন্য পাইলটদের স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়, কারণ এখানকার প্লেন ল্যান্ড করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এবার চলুন জেনে নেই গবেষকেরা এখানে কিভাবে থাকে। ১৯৫৬ সালে দক্ষিণ মেরুতে আমেরিকান স্টেশন কাঠ দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এটা বরফের ধাক্কায় খুব দ্রুত চুরমার হয়ে যায়। ১৯৭৪ সালে একটা বিশাল ইগলু ঘরের আকৃতিক রিসার্চ সেন্টার সেখানে বানানো হয়, কিন্তু আমেরিকানদের এই চেষ্টাও বিফলে যায়, কারণ প্রতি বছর এই ইগলু ঘরের আকৃতির রিসার্চ সেন্টার বরফের নিচে তলিয়ে যেত। কারণ আটলান্টিকাতে বছরে ৬ মাস শীতকাল এবং বছরে ৬ মাস গরমকাল থাকে, আর সেই গরমকালে ৬ মাস এখানে কোনো রাতও হয় না, আর বাকি ৬ মাস শীতকালে রাত হয় কিন্তু সূর্যের দেখা মেলে না। এ কারণে যে ৬ মাস রাত থাকতো সেই ৬ মাস ইগলু রিসার্চ সেন্টারকে বরফের মধ্য থেকে বের করা যেত না, গরমকালের জন্য অপেক্ষা করতে হতো। এতে অনেক পরিশ্রম এবং জ্বালানি ব্যয় হতো, আর তাই ২০০৮ সালে আমেরিকা এক নতুন ধরনের ডিজাইন আবিষ্কার করে, আর ইগলুর ডিজাইন পরিবর্তন করে এই ছবির মতো ডিজাইন করে। এই বিল্ডিং এর বিশেষ একটা দিক হলো এটা অ্যারোডাইনামিক, অর্থাৎ বাতাসের প্রবল বেগও এটাকে কিছুই করতে পারে না, এবং এটা হাইড্রোলিক পিলারের উপর তৈরি করা হয়, যা বীজ ছিল বরফের অনেক নিচে। অ্যারোডাইনামিক ডিজাইনের কারণে প্রচুর বাতাসেও বিল্ডিং এর উপরে বা নিচে বরফ জমতে পারে না। মজার ব্যাপার হলো আটলান্টিক একটি স্বাধীন মহাদেশ। এখানে ২৯টি দেশের রিসার্চ সেন্টার থাকলেও আটলান্টিকের মালিকানা কোনো দেশের কাছেই নেই। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, আটলান্টিকাতে কি নিয়ে গবেষণা করা হয়? এখানে মূলত মহাকাশ এবং জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণা করা হয়, কারণ সাধারণ আবহাওয়াতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পর কারণে টেলিস্কোপে খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না। কিন্তু দক্ষিণ মেরুর আকাশে কোনো জলীয় বাষ্প না থাকায় অনেক দূর পর্যন্ত পরিষ্কার আকাশ দেখা যায়, কয়েক লক্ষ লাইট ইয়ার পর্যন্ত সহজে টেলিস্কোপে দেখা যায়। যেমন এটা একটা ব্ল্যাক হোলের ছবি। ২০১৯ সালে আটলান্টিকা থেকে টেলিস্কোপের মাধ্যমে এই ছবিটি তোলা হয়, যা অন্য কোনো আবহাওয়া থেকে হয়তো তোলা সম্ভব হতো না।
তাছাড়া অ্যাটলান্টিকা থেকে আইস কোর নিয়েও রিসার্চ করা হয়। কয়েকশো বা লক্ষ বছর আগে পৃথিবীর বাতাসে কি কি উপাদান ছিল সেগুলো নিয়েও অ্যাটলান্টিকাতে গবেষণা করা হয়। কারণ অ্যাটলান্টিকাতে লক্ষ কোটি বছরের জমা হওয়া বরফের নিচে লক্ষ কোটি বছর আগের অনেক নির্দেশনা জমা হয়ে আছে। এই জন্য সেখানে আইসকোর নিয়েও গবেষণা করা হয়। এই আইসকোর থেকে জানা যায় শত শত বছর আগে পৃথিবীতে কি কি ছিল। গবেষকেরা অ্যাটলান্টিকাতে রিসার্চ করা সমস্ত ডাটা তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়। অ্যাটলান্টিকাতে আসার যেমন একটাই উপায়, তেমনি অ্যাটলান্টিকাতে বের হওয়ারও একটাই উপায়, সেটা হলো সেই প্লেন। অ্যাটলান্টিকাতে বছরে 3 মাস প্লেনে যাতায়াত করা যায়, কারণ বছরের বাকি সময় এখানে বরফের ঝড়ের কারণে প্লেন চলাচল করতে পারে না। এছাড়া অ্যাটলান্টিকাতে বাতাস এবং জলীয় বাষ্প কম থাকায় গবেষকেরা বিপদের মুহূর্তে প্যারাশুটও ব্যবহার করতে পারে না। এমনকি এখানে ইন্টারনেট ব্যবহার করাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখানে মাত্র 4টা স্যাটেলাইট অল্প সময়ের জন্য কাজ করে। বেশিরভাগ সময় এখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। যখন স্যাটেলাইট দক্ষিণ মেরুর পাশ দিয়ে যায় তখনই কেবল ইন্টারনেট সিগন্যাল পাওয়া যায়। 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা 50 মিনিটের মতো সেখানে ইন্টারনেট পাওয়া যায়। এই সময়ের মধ্যেই গবেষকেরা তাদের পরিবারের সাথেও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে। আরও অবাক করার ব্যাপার হলো, অ্যাটলান্টিকাতে সামান্য পরিমাণ দূষণও যদি ঘটে তাহলে তা গবেষণার কাজের জন্য সমস্যা সৃষ্টি করে। এর অর্থ হলো অ্যাটলান্টিকাতে যে পরিমাণ আবর্জনা জমে সেগুলো অ্যাটলান্টিকা থেকে ফেরত পাঠানো হয় কার্গো বিমান করে। তাছাড়া এখানে বসবাস করা কারোর পক্ষে সম্ভব না। তাই শীতকালে দক্ষিণ মেরুতে মাত্র 45 জন মানুষ থাকে। এই 45 জন মানুষকে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে নেওয়া হয়, কারণ শীতকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে যাতে তারা টিকে থাকতে পারে। যে সময় 6 মাস শুধুমাত্র রাত থাকে, তখন যে কোনো মুহূর্তে উদ্বিগ্নতা, ডিপ্রেশন এবং অসুস্থতা দেখা দিতে পারে, এবং সেই ভয়ঙ্কর সময় এখানে কোনো ধরনের নেটওয়ার্ক থাকে না বললেই চলে। এমন কঠিন পরিস্থিতিতে যে সকল ক্রুরা দক্ষিণ মেরুতে থাকে তাদের পরিস্থিতি এবং আত্মত্যাগ এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সত্যি অসম্ভব। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব আত্মত্যাগী গবেষক এবং ক্রুদেরকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।